আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এখন ভালো আছি। আর ভিডিওটা যখন করা হয়েছিল তখনও ভালো ছিলাম। তারপরেও অনেকটা টেনশন হচ্ছিল। মনের ভিতরে একটা ভয় কাজ করছিল, আবার আনন্দও হচ্ছিল। কী জন্য ভয় লাগছিল সেটা আমি একটু পরেই বলছি। তো এখন 11টা বাজে সকাল। তো এই যে আমরা সবাই রেডি হয়ে রওনা দিয়েছি। সবাই বলতে আমি আর আপনাদের ভাইয়া আর আমার ভাই আর আমার ভাইয়ের বউ, আমরা 4 জন মিলে এখন যশোরে যাচ্ছি। আমরা এখন একটা অটো নিয়ে নিলাম আর অটোতে করে যাচ্ছি ঝিনাইদহ আরাপপুর বাস স্ট্যান্ডে। আর ওখান থেকে বাসে করে আমরা যশোর যাব, যশোর এয়ারপোর্টে। আর যশোর এয়ারপোর্টে কী জন্য যাচ্ছি সেটা তো ভিডিওর শুরুতেই আপনারা বুঝতে পেরে গেছেন। গতকালকেও দুপুরের আগ পর্যন্ত আমি জানতাম যে আমরা বাসে করে ঢাকা যাচ্ছি। আর আপনাদের ভাইয়া এদিকে গোপনে গোপনে প্লেনের টিকিট কেটে রেখেছে, সেটা আমাকে জানায়নি। ও ভেবেছিল যেদিন আমরা ঢাকা আসবো সেদিন আমাকে জানাবে প্লেনের ব্যাপারটা। কিন্তু কালকে দুপুরবেলা আমার দুলাভাই কথা বলতে বলতে হঠাৎ করে আমাকে বলে ফেলেছে আমাদের ফ্লাইটের ব্যাপারটা। আমার দুলাভাই জানতো না যে আমি এই ব্যাপারটা জানি না, ও আমাকে সারপ্রাইজ দেবে। প্লেনের টিকিটটা দুলাভাই কেটে দিয়েছে বাইরে থেকে। আর আমার দুলাভাই মালয়েশিয়া থাকে আর ওখানে বসে প্লেনের টিকিটও বিক্রি করে, যার কারণে আমার দুলাভাইয়ের কাছ থেকে প্লেনের টিকিট কেটেছে। আর এই জন্যই দুলাভাই জানে যে আমাদের ফ্লাইট কয়টায়। তো সেই সময়টা জানানোর জন্য ওর কাছে আমার দুলাভাই কল করেছিল। কথা বলতে বলতে দুলাভাই বলল যে ইমার কাছে দাও একটু কথা বলি। তো আমার সাথে যখন কথা বলছিল তখন হঠাৎ দুলাভাই বলে ফেলেছে যে তোদের ফ্লাইট কালকে দুপুর 2টায়। তো আমি তো ফ্লাইটের কথা শুনে মানে অবাক হয়ে গেছি যে ফ্লাইট আবার কিসের, আমরা তো যাবো বাসে করে, আমরা তো আর বিদেশ যাচ্ছি না বা প্লেনে করে কোথাও যাচ্ছি না, তাহলে ফ্লাইটের কথা দুলাভাই বললো কেন? তারপর আমি আবার দুলাভাইয়ের কাছে জিজ্ঞাসা করলাম, দুলাভাই ফ্লাইটের কথা বলছেন কেন, কিসের ফ্লাইট? তখন বলছে কেন তুই জানিস না কালকে যশোর থেকে তোরা ঢাকাতে যাচ্ছিস বিমানে চড়ে? তো এই কথা শুনে তো আমি একদম অবাক হয়ে গেছি। আর ও খালি হাসছিল আর বলছিল দুলাভাই আপনি কাজটা ঠিক করেননি। ইমা তো কিছুই জানতো না, আমি ওকে সারপ্রাইজ দিতে চেয়েছি কিন্তু আপনার জন্য নষ্ট হয়ে গেল। তো শুনে দুলাভাইও হাসছিল আর বলছিল তুমি তো আমাকে আগে জানাতে পারতে, তাহলে তো আর আমি এই কাজটা করতাম না। যাই হোক, আমি বাদে আমার ফ্যামিলির সবাই জানতো, আপু মা সবাই জানতো। ও নাকি নিষেধ করেছিল যে ইমা যেন জানে না। ও নাকি মালয়েশিয়া থাকতে আরও 3 মাস আগেই ঠিক করে রেখেছিল যে দেশে এসে আমাকে প্লেনে চড়াবে। তো যাই হোক, এই যে আমরা যশোর এয়ারপোর্টে চলে এসেছি, সাথে আমার ভাই আর আমার ভাইয়ের বউ এগিয়ে দিতে এসেছে যশোর পর্যন্ত। আর আমার কিন্তু অনেক ভয় লাগছিল, শুরুতেই বলেছিলাম যে আমার ভয়ে কাজ করছে ভিতরে। তো এই যে প্লেনে চড়ার ব্যাপারটা নিয়ে আমার ভয় লাগছিল, কারণ আমি খুব সাধারণ পরিবারের সাধারণ মেয়ে। এই সমস্ত বড় বড় স্বপ্ন আমি কখনো দেখিনি যে আমি প্লেনে চড়বো। বড় বড় কোনো স্বপ্নই আমার মনের ভিতরে ছিল না, আর এখনো পর্যন্ত নেই। আমি যেমন মানুষ আমি ঠিক তেমনই স্বপ্ন দেখি। তো এখানে আবার অনেকেই ভাবতে পারেন যে যশোর থেকে তো ঢাকা পর্যন্তই যাব, এটা আবার অনেক বড় কিসের? তাদেরকেই বলছি এটা আমার কাছে অনেক বড় কিছু, অনেক বড়। যাই হোক, এখানে এসে আমরা সবাই মিলে একটু চা খেলাম আর এখন আমরা ভিতরে চলে যাব। তার আগে আবার আমরা একটু ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম। আর এই যে আপনাদের ভাইয়াও অনেক দুষ্টামি করছিল এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো এই যে আমরা চেকিং দিয়ে ব্যাগ বুকিং দিয়ে টিকিট হাতে পেয়ে গেছি, এখন বসে আছি দুজনে ফ্লাইটের আশায়। আর আমার ভাই আর ভাইয়ের বউ তো চলে গেছে, ওরা আবার একটু পার্কে যাবে ঘুরতে, তারপরে বাসায় যাবে। এদিকে তাকাও। তো এই যে আমরা এখন প্লেনে উঠবো আর আপনাদের ভাইয়া ভিডিও করছিল আর আমি খালি বারবার বলছিলাম যে আমার কিন্তু ভয় লাগছে। আর ও বলছিল ভয় নাই, আমি আছি সাথে, আমাকে ধরে বসে থেকো। তো অনেকটা সাহস নিয়ে এগিয়ে যাচ্ছি আমি সামনের দিকে আল্লাহর নাম নিয়ে। আমার কিন্তু উপরে উঠতে খুব ভয় লাগে। আমি খালি ভাবছিলাম যে প্লেনটা তো শূন্যের উপর দিয়ে ভাসতে ভাসতে যাবে, উপরে ওঠার পরে না জানি কি হবে। তো ও বলছিল যে ভয় পেও না, আমি তো আছি, যদি বেশি ভয় লাগে তাহলে আমাকে ধরে বসে থেকো। তো এই যে আমরা আমাদের সিটটা দেখে নিয়েছি আর এখন দুজনে বসে পড়লাম। আর ও আমাকে খালি সাহস দিচ্ছিল, কোনো ভয় নেই, আমি তো আছি, আর কিছুই হবে না, দেখতে দেখতে চলে যাব আমরা ঢাকাতে।
অবশ্যই আপনার সহযোগিতা। থ্যাংক ইউ। তো এই যে এখন আমরা অনেক উপরে উঠে গেছি আর এখন কিন্তু আমার ভয় লাগছিল না, কিন্তু মাঝে মাঝে মনে হচ্ছিল প্লেনটা নিচে নেমে যাচ্ছে। তখন একটু ভয় লাগছিল আর আমাকে সাহস দিচ্ছিল আর বলছিল যে অভ্যাস করো। পরে আমি বলছিলাম যে অভ্যাস করার দরকার নেই, আমার জীবনে আমি এই প্রথম আর এই শেষ, আর জীবনে প্লেনে উঠবো না। তো এই যে এর মধ্যে আবার আমাদেরকে খাবার দিয়ে দিয়েছে। তো আপনাদের ভাইয়া খাবার খেয়েছে, আমাকেও কয়েকবার বলছিল যে তুমিও খেয়ে নাও। পরে আমি বললাম যে না, আমি এখন খাবো না, আমি খাবার খাবো কি, আমি খালি ভাবছিলাম যে কখন ঢাকা পৌঁছাবো, কখন প্লেন থেকে নামবো। এখানে একটা কথা জানিয়ে রাখি, অনেকেই হয়তো বা ভাবতে পারেন যে আমি যদি নাই জানি তাহলে আমার টিকিটটা কিভাবে কাটা হলো। আসলে আমি তো দেশের বাইরে যাচ্ছি না, দেশের ভিতরেই। তো আমার খালি জন্ম নিবন্ধনের কাগজ লেগেছে, আর সেটা মায়ের কাছ থেকে নিয়ে ছবি উঠিয়ে দুলাভাইয়ের কাছে পাঠিয়েছিল। ওরা কিভাবে কেটেছে আমি জানি না। যাই হোক, আমরা দেখতে দেখতে যশোর থেকে ঢাকাতে চলে এসেছি, আর আমাদের কিন্তু বেশি সময় লাগেনি, মাত্র আধা ঘন্টা লেগেছে। প্লেনে বসে এই ভিডিওগুলো কিন্তু আমিই করেছি। আর ও বলছিল যে তোমার নাকি অনেক ভয় লাগছে, তাহলে তুমি ভিডিও করছো কিভাবে? তো আমি বলছিলাম ভয় লাগুক আর যাই লাগুক, ভিডিও তো আমি করবো। But make sure to take your mobile phone and all other. ওইটে নেন নেন। পিছনে আছে খেতের ভিতরে। তো কি আর বলবো, যশোর থেকে কিন্তু আমরা ঢাকা পর্যন্ত প্লেনে খুব আরামেই আসলাম। আর ঢাকা থেকে ময়মনসিংহ পর্যন্ত যেটা আমাদের যেই কষ্ট হয়েছে সেটা একদম বলার বাইরে। আমরা এয়ারপোর্ট থেকে প্রাইভেট কারে করে ময়মনসিংহ যেতে চেয়েছিলাম, কিন্তু ওদিকে গাড়ি ঘোড়া যাচ্ছে না, কারণ গাজীপুরের ওদিক থেকে নাকি গার্মেন্টসের শ্রমিকরা রাস্তা অবরোধ করে রেখেছে। ময়মনসিংহ কোনো বাসও যাচ্ছে না। তো কি আর করার, একবার রিক্সা, একবার সিএনজি, একবার রিক্সা, একবার সিএনজি, অটো, এভাবে এসে আমরা বিমানে আসলাম নাকি কিসে আসলাম এই রাস্তাটুকু আসতে যে পরিমাণ কষ্ট হয়েছে তাতে ভুলে গেছি। তো অবশেষে আমরা বাসায় এসে পৌঁছালাম। আর এই যে এখানে 2 কেজি ইলিশ মাছ আর 5 কেজি গরুর ভুঁড়ি মা জ্বালিয়ে তারপরে দিয়ে দিয়েছে। তো এগুলোকে দেখছিলাম ঠিক আছে কিনা। তো
তো আলহামদুলিল্লাহ ভালোই আছে। এখন এগুলো ফ্রিজে রাখবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার আজকের ভিডিওটা এ পর্যন্ত। দেখা হবে পরের কোনো নতুন ভিডিওতে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।